ভেক্টরের থিওরিটা একটু আলোচনা করব। এটা ভিডিওটা রিমেক করা হচ্ছে, আগের ভিডিওটা হচ্ছে বাদ দিয়ে দেওয়া হবে, বাদ দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। এটা নয়েজ একটু সমস্যা ছিল। আগেরটা মোটামুটি হচ্ছে 2 ঘন্টার মতো একটা ভিডিও ছিল। তো এইটা ডেফিনেটলি অতটা বড় করব না, একটু ছোট করে করার চেষ্টা করব। এখানে স্লাইডও শো করতেছি না, আমরা একেবারে জিস্ট যে ব্যাপারটা ভেক্টরের জন্য লাগবেই সেটা করি। আমরা চেষ্টা করব এটা করেই যত তাড়াতাড়ি ম্যাথে যাওয়া যায়, কারণ ভিডিওটা আসলে স্টাক হয়ে গেছে, যেহেতু একটু তাড়াতাড়ি একটু পুশ দেওয়া দরকার আসলে। তো শুরু করি। আচ্ছা, এটা তো আমরা জানি যে এটা যদি একটা পি ভেক্টর থাকে আর এখানে থেকে যদি একটা কিউ ভেক্টর আসে, তাহলে এই যে এইটা মিলাই দিলে আমরা হচ্ছে এটার লব্ধিটা পাবো। তাহলে এই লব্ধি ইকুয়ালস টু আসবে হচ্ছে পি প্লাস কিউ। আচ্ছা, তো যদি তুমি এখান থেকে এই পর্যন্ত যাও, দেন এখান থেকে এই পর্যন্ত যাও, দেন তুমি তোমার ফ্রেন্ডকে যদি বলো যাইতে, ও ডেফিনেটলি এই বরাবর চলে যাবে। এটাই সেই লব্ধি আসলে। অ্যান্ড ত্রিভুজ সূত্র, আচ্ছা সরি, এটা পরে হচ্ছে একটু বলে দেই। ভেক্টরকে চাইলে আমরা যে কোনো ভাবে চেঞ্জ করতে পারি, জাস্ট এর মান আর দিক চেঞ্জ করা যাবে না, এটা আমরা জানি। সো চাইলে আমরা এই ভেক্টরটাকে এদিকে আঁকতে পারি, কিন্তু যেহেতু আমরা মান এক রাখলাম, বা যেহেতু দিকটা উল্টা দিকে নিয়ে আসছি, কাজে এখানে আমরা কিউ বার দিতে পারি। কাজে এইখানে আমি আরেকটা লব্ধি পাবো। যদি এইখানে আমি আর ধরি, ঠিক আছে, এটা সমস্যা নেই, আমি জাস্ট ধরার জন্য ধরলাম আর কি, জাস্ট। তাহলে এইটা কি আসবে? পি প্লাস মাইনাস কিউ। ওভারঅল এটা আসতে হচ্ছে পি মাইনাস কিউ। এটা হচ্ছে ভেক্টরের যোগ, এটা হচ্ছে ভেক্টরের বিয়োগ। আবার ভেক্টর যখন ত্রিভুজ সূত্র করি, এই একই জিনিসই আসে আসলে, এই একই জিনিসই আসে, যে একই ক্রমে দুইটা ভেক্টর যদি, মানে একটা ত্রিভুজের দুইটা বাহু যদি একটা কোনো ভেক্টরকে নির্দেশ করে, তাহলে যে লব্ধিটা থাকে সেটা হচ্ছে উল্টা, মানে অন্য বাহু, মানে দুইটা বাহু দিয়ে যদি একই ক্রমে দুইটা বাহুকে যদি একটা, ও মাই গড, একই ক্রমে যদি দুইটা বাহু দিয়ে দুইটা ভেক্টরকে যদি প্রকাশ করা হয়, তাহলে অপর যে বাহুটা সেটা বিপরীত ক্রমে তাদের লব্ধিকে নির্দেশ করবে। আচ্ছা ফাইন। তো ত্রিভুজ সূত্রের পরে যদি আমি বহুভুজ সূত্র চিন্তা করি, যে এটা একটা বহুভুজ যদি হয়, যদি বহুভুজ হয়, এটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এটা একটা পি কিউ আর এস টি এরকম যদি আমি ধরি, তাহলে এইটার যে লব্ধিটা, এটা আসলে সবগুলোর যোগফল আসে, এই একইভাবে আসে আর কি। তো এগুলো এখন আর দেখে আমরা সময় নষ্ট করব না, মেইন জায়গাটাতে একটু চলে যাচ্ছি। যদি পি হয়, এটা যদি কিউ হয়, এটা ওদের লব্ধি। পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, পি আর আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, আর এটা হচ্ছে বিটা। ওয়েল, যেহেতু এটা একটা ভেক্টর, ভেক্টরের কি থাকে, মান থাকে, দিক থাকে, তাহলে ভেক্টরের মানটা আমরা এখন কি দিয়ে বের করব? এইটা দিয়ে হচ্ছে বের করব। আর দিক, ভেক্টরের দিক হচ্ছে মূলত, দিক বলতে বোঝায় যে ভেক্টরটা ক্রিয়ারত ভেক্টরের সাথে কোন দিকে কি কাজ করতেছে, মানে ভেক্টর আর ক্রিয়ারত ভেক্টরের মধ্যবর্তী যে কোণ, সেটা আসলে মূলত। তো এখানে আমার এখানে কোণ হচ্ছে থিটা আর বিটা, যেটা হচ্ছে এই ভেক্টরটা ক্রিয়ারত দুইটা ভেক্টরের সাথে ক্রিয়েট করতেছে।
তো tan থিটা ইকুয়ালস টু আমরা দেখবো থিটা, আর এই থিটাটা কার সাথে বানাচ্ছে? পি এর সাথে বানাচ্ছে। যার সাথে অ্যাঙ্গেল থাকবে সে এখানে নিচে সিঙ্গেল থাকবে, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, প্লাস বাকি থাকতেছে কিউ, দিব কিউ, এখানে লিখছি tan, দিব হচ্ছে tan মানে হচ্ছে সাইন বাই কস, এবং পি আর কিউর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। সেম ভাবে কেউ যদি চায় বিটাও বের করতে পারবে। দেখতে হবে যে বিটা কার সাথে আছে, আর বিটা ক্রিয়েট করছে কিউর সাথে, তাহলে এখানে কিউ, বাকি থাকতেছে পি, উপরে নিচে পি দিয়ে দিলাম, সাইন বাই কস এবং আলফা, মানে আলফা এখানে হচ্ছে পি আর কিউ যে মধ্যবর্তী কোণ সেটাই। অ্যান্ড দেখা যাবে যে এই থিটাটা এবং বিটাটা আমি যদি যোগ করে দেই, যোগ করলে পাওয়া যাবে হচ্ছে আলফা। আচ্ছা, এখানে একটা কথা আছে, এই যে আমরা যে আর পাইলাম, পি ভেক্টর কিউ ভেক্টর আমরা লিখলাম, এটা দিয়ে বোঝাই হলো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটা দিয়ে বোঝাই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এইটা যদি 0 ডিগ্রি হয়, আচ্ছা পি আর কিউ এদের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে আর আসবে হচ্ছে পি প্লাস কিউ, যদি এখানে বসো তাহলে এটাই আসবে আর কি। আর 0 ডিগ্রি হওয়া মানে কি? 0 ডিগ্রি হওয়া মানে হচ্ছে দুইটা ভেক্টর একই দিকে চলতেছে, একই দিকে চলতেছে, এমনও লিখতে পারি একই জিনিস। এবং আরেকটা কথা হচ্ছে, এটা কিন্তু মূলত আর ম্যাক্স, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, তাহলে এটা এরকম আসবে। এটা মানে হচ্ছে বড়টা থেকে ছোট বাদ দিব, যদি পি বড় হয় তাহলে পি মাইনাস কিউ, কিউ বড় হলে হচ্ছে কিউ মাইনাস পি। আচ্ছা, আর যদি দুইটা ভেক্টর এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তাহলে আর সমান আসবে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার রুট ওভার। এই তিনটা শর্টকাট আমরা মনে রাখতে পারি, সমস্যা নাই। এরকম কেস আমরা এই জিনিস বসা দিতে পারবো, অন্য যে কোনো কোণের জন্য এখানে বসায় বসে আমরা করব। 90 ডিগ্রি মানে তো আমরা জানি ব্যাপারটা এরকম ভাবে কাজ করবে। ওয়েল, গেল এটা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস মানে বুঝতে পারতেছি যে যে কোনো ক্ষেত্রে লব্ধিটা এই লিমিটের মধ্যে থাকবে, মিনিমাম থেকে ম্যাক্সিমাম মান, যেখানে মিনিমাম মান হচ্ছে আর ম্যাক্সিমাম মান হচ্ছে পি প্লাস কিউ, এটা হচ্ছে লব্ধির লিমিট। আচ্ছা, যদি এইটুক হয়ে থাকে, আমরা এখন চলে যাব হচ্ছে উপাংশতে। উপাংশ নিয়ে অনেকক্ষণ কথা বলা যায়, কিন্তু আমরা অতক্ষণ কথা বলবো না। যদি উপাংশ আমরা নাও বুঝি, প্যারা নাই, মনে রাখতে পারলেই হয়েছে। লাইক এরকম একটা ভেক্টর আছে, এতক্ষণ তো ক্রিয়ারত ভেক্টর ছিল, লব্ধি বের করছি, লাইক এখন লব্ধি দেওয়া আছে, ক্রিয়ারত ভেক্টর বের করবো। তো ক্রিয়ারত ভেক্টর আসলে বের করতে পারবো না, আমরা যেটা করবো সেটা হচ্ছে দুইটা অক্ষ বরাবর দুটো উপাংশ নেব আর কি। যে কোনো ভেক্টরেরই দুইটা অক্ষ বরাবর একটা উপাংশ থাকে, এটা আমরা আরো ভালো বুঝবো হচ্ছে এই রিলেটেড কিছু ক্ষয়ের কোশ্চেন আছে, একেবারে লাস্টের 4টা টপিক, নদীর নৌকার গুণ টানা, পায়ে হাঁটা, পাখির উড্ডয়ন আর হচ্ছে লন রোলার, তখন এই জিনিসটা আরো ভালো বোঝা যাবে, তখন এই জিনিসটা আরো ভালো বোঝা যাবে। ঠিক আছে, ওকে।
ও সরি সরি সরি, এটা দিলাম কেন? এটা একটা অক্ষ, এটা একটা অক্ষ। আমি যদি এখান থেকে আলো মারি তাহলে এখানে একটা ছায়া পাবো, একটা ছায়া পাবো। এইটাই হচ্ছে ওর লম্ব বিক্ষেপ বা লম্ব উপাংশ। আমরা বের করতেছি তো ওর উপাংশ, তাই না? তাহলে আগে আমরা আর লিখে ফেলাবো, আগে আমরা আর লিখে ফেলাবো। ধরো আমাকে এইখানে থিটা কোণ দিয়ে দিছে ধরো, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে আর কস থিটা, আর এইখানে চলে আসবে হচ্ছে আর সাইন থিটা। অর্থাৎ অর্থাৎ আচ্ছা, ধরো যে এখানে আলফা কোণ দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে আর কজ আলফা, আর এখানে লিখবো হচ্ছে আর সাইন আলফা। আচ্ছা, ধরো এইখানে আমাকে বলে দিছে হচ্ছে 60 ডিগ্রি, আর এটা বলছে হচ্ছে 10 নিউটন। এখন আমি যদি দুই সাইডে দুইটা, আর এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি ধরি, এটা দুইটা হচ্ছে এক্স ওয়াই অক্ষ। তো এখানে যদি আমরা উপাংশটা বের করতে চাই, লম্ববিক্ষেপ যদি বের করতে চাই, তাহলে কি লিখবো? আগে আমরা দেখবো হচ্ছে কোন সাইডের কোন আমার কাছে আছে, এই কোনটা আছে। এটা নাই কিন্তু এটা চাইলে বের করতে পারবো, দরকার নাই, যেটা আছে ওইটা দিয়ে করি। তাহলে আগে লিখবো কার উপাংশ, 10-এর উপাংশ লিখলাম 10, এদিকে কোণ হচ্ছে 60, সো এখানে আমরা লিখবো হচ্ছে cos 60 ডিগ্রি। অন্য সাইডে এত কিছু চিন্তাই করা লাগবে না, ওইখানে যা লিখছি ওইটাই লিখবো, জাস্ট কজের জায়গায় সাইন, এতটুকুই। এটা ছিল হচ্ছে উপাংশ। এখন উপাংশ দিয়ে আসলে অনেক কিছু আসলে করা যায়, এখন অত কিছু এখন আমাদের দেখার দরকার নেই। এরপর আমরা একটু নদী নৌকা নিয়ে একটু কথা বলা দরকার। নদী নৌকা যদিও এখন ম্যাথ করব না, যখন ম্যাথ আসবে তখন জাস্ট কিছু সিম্পল জিনিস আমার একটু মাথায় রাখবো, যে একটা শান্ত নদীতে নৌকা যেমনে চলবে লব্ধি ওই দিকেই যাবে, কিন্তু একটা নদী যদি অশান্ত হয়, স্রোত থাকে, তখনই হচ্ছে ঝামেলা, তাই না? এগুলো তো আমরা জানি আসলে। তো ধরি এটা একটা নদী, এদিক হচ্ছে স্রোতের বেগ ইউ, নৌকা চলতেছে ভি, নৌকা পৌঁছাচ্ছে ডাব্লিউ। এটা হচ্ছে নদীর প্রস্থ, নদীর প্রস্থ। ইউ আর ভি এর মধ্যবর্তী কোণটাকে আমরা বলি হচ্ছে আলফা, আর ইউ আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোণটাকে আমরা বলবো হচ্ছে থিটা। ওকে, আর দুটো জিনিস এখানে একটু জানা লাগবে, সেটা হচ্ছে ডি আর হচ্ছে এক্স। নর্মালি আমরা ডি বলতে নদীর প্রস্থ জানি, বাট মূলত ডি মানে নদীর প্রস্থ না, ডি মানে নদীর প্রস্থ না। তো ওই দুইটা জিনিস একটু এখানে দেখি। এখান থেকে শুরু করতেছি, দুইটা কেস দেখব। একটা তো দেখলাম হচ্ছে নৌকাটা এই পর্যন্ত এসে থেমে গেছে, এটা হচ্ছে ডাব্লিউ, আমি বললাম যে এটা ডাব্লিউ। অন্য কোন একটা নৌকা পারে পৌঁছায় গেছে, কত কোণে পৌঁছাইছে সেটা আমার জানা দরকার নেই, পৌঁছাইছে, এটাই মেন কথা। নৌকাটা যেখানে আছে, নৌকাটা যেখানে আছে, যেখানে পৌঁছাইছে, ওখান থেকে আচ্ছা স্টার্টিং পয়েন্টে আমরা একটা মূল বিন্দু হিসাবে চিন্তা করবো, মনে মনে আঁকবো না, জাস্ট মনে মনে চিন্তা করবো যে এটা একটা অক্ষ, এটা একটা অক্ষ, যে মূল বিন্দু বলি না, ও মূল বিন্দু, ওরকম চিন্তা করবো আর কি। যেখানে যে পৌঁছাইছে, যেখানে যে পৌঁছাইছে ওইখান থেকে দুইটা অক্ষের উপর আমরা দুইটা লম্ব টেনে দিব, দুইটা অক্ষের উপর দুইটা লম্ব টেনে দিব, দুইটা অক্ষের উপর দুইটা লম্ব টেনে দিব। আচ্ছা, এই অক্ষটা অর্থাৎ এই প্রস্থ বরাবর যে অক্ষটা, সেটার উপর যে লম্বটা আসলো, এই দূরত্বটা যেটা এক্স অক্ষের সমান্তরাল,
বা এই পারের সমান্তরাল, এটা হচ্ছে পার বরাবর দূরত্ব, যেটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করব। পার বরাবর দূরত্ব ওটুক যা এতটুকু সেম। আর এই যে যেটা হইলো বলা যায় প্রস্থর সমান্তরাল যেটা, বা ওয়াই অক্ষের, এটাকে যদি আমরা মনে মনে ওয়াই অক্ষ ধরি আর কি, এই ওয়াই অক্ষের সমান্তরাল যেটা, এটাকে আমরা বলবো হচ্ছে প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব। ওর জন্য এইটা লাইক, আবার এইখানের জন্য কিন্তু এটাকে আমি এক্স টু ধরি, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x1, আর ওর d1 হচ্ছে এটা d2 ধরলাম। দুইটা নৌকার জন্য কাহিনী দেখলাম। এখন একটা জিনিস খেয়াল করো, দ্বিতীয় নৌকাটার জন্য এই যে d2, এটা কিন্তু আমার মূলত এই প্রস্থের সমানই আসছে, প্রস্থের সমানই আসছে। বাট এই প্রথম যে নৌকাটা, ওর এই ডিটা কিন্তু প্রস্থের সমান আসে নাই। আমি যদি এটাকে ডি বলি, প্রস্থের সমান কিন্তু আসে নাই। অর্থাৎ যখন নৌকা পৌঁছায় যায় তখন ওর ডিটা অ্যাকচুয়ালি প্রস্থই, বাট যখন নৌকাটা পৌঁছাচ্ছে না, মাঝপথে কোনো একটা জায়গায় আছে, তখন এই ডিটা কিন্তু আর প্রস্থ না। এই জন্য ডিটাকে আমরা সবসময় প্রস্থ না বলে যদি বলি প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব, তাহলে একেবারে পারফেক্ট হয়। এখন আমাদের ম্যাক্সিমাম ম্যাথে প্রস্থ ধরা থাকে, প্রস্থ ধরে আমরা ম্যাথ করে ফেলি, ম্যাথ মিলে যায়, এই জন্য আমরা ধরে নিই যে ডি মানে প্রস্থই, বাট অ্যাকচুয়ালি ডি মানে প্রস্থ না। বাট কাহিনী হচ্ছে আমাদের সব ম্যাথেই নৌকা পৌঁছেই যায়, মাঝপথে আটকা থাকে খুব কম। তো যার কারণে হচ্ছে আমরা ডিটাকে যে প্রস্থ ধরি, ভুল হয় না। তো জাস্ট আমি জিনিসটা একটু জানাই রাখলাম। ওকে, নদী নৌকা, আপেক্ষিক বেগ, স্থানাঙ্ক এবং ক্যালকুলাস, এই চারটা হচ্ছে ভেক্টরের ম্যাথের টপিক। এখন এর মধ্যে নদী নৌকা অনেক বেশি ইম্পর্টেন্ট, এরপরে বোধহয় আমরা যদি বলি স্থানাঙ্ক থেকে প্রচুর ম্যাথ আসে, তারপরে আপেক্ষিক বেগ বলা যায়, দেন হচ্ছে ক্যালকুলাস বলা যায়। যদিও এটা ম্যাথের ভিডিও, এটা আমরা থিওরি করতেছি, মূলত কিন্তু থিওরি করতেছি। হ্যাঁ, লেখা রাখি, অর্ধেক বলার পর লিখলাম আর কি। এখন এই থিওরি বুঝাতে গেলে ভেক্টরের মেইন থিওরি পার্টের শুরু হয় হচ্ছে স্থানাঙ্ক পার্ট থেকে, ওইটাই এখন শুরু করব। এইটা যদি একটা বিন্দু হয়, ফার্স্ট এটা একটা বিন্দু বললাম এ, এই বিন্দুটা হচ্ছে 3 - 5, তাহলে এই ভেক্টরটা হবে হচ্ছে 3i ক্যাপ প্লাস -5 জে ক্যাপ। হ্যাঁ, তাহলে ওভারঅল আমার ভেক্টরটা দাঁড়াচ্ছে হলো 3 - জে ক্যাপ, এটা হচ্ছে আমার ভেক্টর। আচ্ছা, এই সেম জিনিস এভাবেও থাকতে পারতো, তখন আমি বি ভেক্টরটাকে লিখতাম 3i ক্যাপ -5 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। ভেক্টর যেহেতু ওর একটা মান আছে, দিক আছে, মানটা আমরা এইভাবে বের করতে পারি, √3 স্কয়ার প্লাস -5 স্কয়ার। যা আসবে সেটাই। এখানে আমি আরেকটা জিনিস বের করতে পারি, আচ্ছা এইটাকে তো এইভাবে লেখা যায় তাই না, এটা এগুলো তো আমরা জানি, এইখানে এটাও লিখতে পারি। এইটা হচ্ছে সমান্তরাল একক ভেক্টর। এই সমান্তরাল একক ভেক্টরটা বের করা হয় হচ্ছে যে কোনো ভেক্টরের দিকটাকে খুব নির্ভুলভাবে বোঝার জন্য, ভালো করে বোঝার জন্য, একটা ভেক্টরের দিককে বোঝার জন্য আমরা হচ্ছে সমান্তরাল একক ভেক্টরটা বের করি, এবং এই মেইন ভেক্টরটার দিক যেদিকে, এর সমান্তরাল একক ভেক্টরের দিক সেদিকেই। সমান্তরাল একক ভেক্টর, একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দিলে এটা পাওয়া যায়, ওর মান সবসময় 1। এখন এখানে আমরা কি লিখতে পারি, এই ভেক্টর যেটা ছিল 3i ক্যাপ -5 জে ক্যাপ, এখানে কত আসবে 25 আর হচ্ছে 9, মানে √34। আবার যদি এখানে যাই, আচ্ছা এটা লিখবো না,
এটাই শেষ করে দিই। ওটা 3D, এটা 2D, এই আর কি, মানে 3 ডাইমেনশনাল 2 ডাইমেনশনাল। তো এইভাবে হচ্ছে আমরা শেষ করবো, ওটাও সেম ভাবে করা যাবে। তো মান নিয়ে তো অনেকক্ষণ কথাবার্তা বললাম, সমতল একক ভেক্টরে শিখলাম দিকটা কেমনে বের করবো, আসলে ভেক্টর দিকটা কেমনে বের করবো। ভেক্টরের দিকটা বের করবো হচ্ছে, আমরা নর্মালি চিন্তা করবো থিটা হচ্ছে tan ইনভার্স এ ওয়াই বাই এ এক্স, এন্ড আমরা তো সবাই এটা জানি। এখানে থিটা, এটা হচ্ছে পাই মাইনাস থিটা, এটা হচ্ছে পাই প্লাস থিটা, এটা হচ্ছে 2 পাই মাইনাস থিটা, এই আর কি। অবশ্যই দেখতে হবে আমাদের কোনটা কার সাথে বের করতে বলছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে বলবে যে ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তো তখন হচ্ছে আমরা এটা এভাবে করব আর কি। এগুলো তোমরা জানি তাই না, এখানে হচ্ছে দুইজনই প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস, এগুলো তোমরা জানি। এটার জন্য আবার এত ইজি ভাবে জিনিসপাতি আসবে না। তো 2 ডাইমেনশনাল এক্স অক্ষ ওয়াই অক্ষের যে তলটা এক্স ওয়াই তলে ফেলে দেওয়া যায়, বাট ওর ক্ষেত্রে ব্যাপারটা এরকম হবে না। আমি এই পার্টটাই এখন মুছে দিচ্ছি, এটা লাগতেছে না আমার। থ্রি ডাইমেনশনালের জন্য কোণ পাওয়া যায় 6 ধরনের। কোণ পাওয়া যায় 6 ধরনের, তিনটা অক্ষের সাথে তিনটা তলের সাথে তিনটা, এক্স ওয়াই তল, ওয়াই জেড তল, জেড এক্স তল। তল সম্পর্কে বোধহয় আমাদের আইডিয়া আছে, ওই এক্স ওয়াই তল মানে হচ্ছে এক্স ওয়াই ওয়াই অক্ষের মাঝে যে তলটা সেটা, আবার ওয়াই জেড মানে হচ্ছে ওয়াই জেড এর মাঝে যে তল, জেড এক্স মানে জেড এক্স এর মাঝে যে তল, এগুলো আর কি। আর অক্ষ তো অক্ষই। তো কোনগুলোকে আমরা ধরলাম থিটা এক্স, থিটা ওয়াই বের করব, থিটা জেড বের করব, সবগুলোতেই কজ ইনভার্স, সবগুলোতেই কজ ইনভার্স। লেখার নিয়ম হচ্ছে নিচে তিনটেই থাকবে এই আকারে, ঠিক অর্থাৎ এই যে মানটা, যে মান বের করছিলাম না, ওইটাই তিনটেই থাকবে। ফর্স এমন একটা ভেক্টর বের করতে যাচ্ছি আর কি আমি, যেটার বিন্দুগুলো হচ্ছে আচ্ছা এখানে এক্স ওয়াই দিছি না, চেঞ্জ করে দেওয়া উচিত। ফর্স পি কিউ আর, তাহলে এখানে কি আসবে, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। উপরে হচ্ছে যেই অক্ষ নিয়ে এখানে কথা, এখানে কোন অক্ষ নিয়ে কথা বলতেছি আমরা, এক্স অক্ষ নিয়ে কথা বলছি। এখানে এক্স অক্ষের জন্য কি আছে, পি আছে, উপরে সেই পিটাকে আমরা বসাই দিব। এই হচ্ছে এখানে। আর এখানে কি আসবে, সেম, জাস্ট এখানে নিচে যা আছে তাই, উপরে হচ্ছে কিউ, এখানেও সেম, নিচে যা আছে তাই, উপরে হচ্ছে আর। আচ্ছা ফাইন, এবার তলের গুলো একটু বের করব। tan ইনভার্স, আচ্ছা এখানে কেমন লিখবো, যে দুইটা তল মানে যে দুইটা অক্ষের তল নিয়ে কথা হচ্ছে ওদেরকে নিচে থাকবে, ওরা নিচে থাকবে। কিভাবে থাকবে, এক্স আছে পি, ওয়াই তে আছে হচ্ছে কিউ, ঠিক এভাবে।
যে বাকি আছে সে উপরে। সেম ভাবে এখানেও এখানে নিচে কে কে থাকবে, নিচে থাকবে হচ্ছে ওয়াই আর জেড অর্থাৎ কিউ আর আর, এন্ড উপরে যাবে হইলো জাস্ট পি, অর্থাৎ যে এই ফরম্যাটেই থাকবে, কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার রুট ওভার থাকবে, উপরে হচ্ছে পি থাকবে। সো এটাও পারবা। তো আচ্ছা লিখেই নেই নাকি, যদিও পারা উচিত। এই ওয়েতে হচ্ছে আমরা 6টা কোণ বের করতে পারবো। আচ্ছা এটা ছিল হলো অক্ষের সাথে কোণ, আর এগুলো ছিল হলো তলের সাথে কোণ। এগুলো তল, এগুলো হচ্ছে অক্ষ। এরপর আমরা একটু অবস্থান ভেক্টর নিয়ে একটু দেখব। এ ভেক্টর, বি ভেক্টর, বা এটাকে আমি ও এ ভেক্টর ও বি ভেক্টরও বলতে পারি। এই দুটা ভেক্টর তো আমি বের করতে পারবো, তাই না? পারবো না? পারবো তো। পি আই ক্যাপ আচ্ছা হ্যাঁ না ঠিক আছে। এগুলো আমরা এখানে লিখতে পারি। এখন একজন এদিক গেছে, একজন এদিক গেছে। এখন ও বলতেছে তুই এদিকে আয়, ও বলতেছে তুই এদিকে আয়। এখন ব্যাপারটা এ বি এর হইতে পারে, যে এ বি এদিকে গেল, আবার বি এও হইতে পারে। আচ্ছা আমরা যেখান থেকে যেখানে যাই না কেন, আমরা সবসময় শেষ বিন্দু থেকে শুরুর বিন্দুটা বাদ দিব। লাইক যদি এ বি ধরি, তাহলে এ বিতে কি আসবে? এক্স মাইনাস পি আই ক্যাপ, ওয়াই মাইনাস কিউ জে ক্যাপ, জেড মাইনাস আর কে ক্যাপ। বি এ ঠিক এটার উল্টাটা হবে, শেষ বিন্দু মাইনাস শুরুর বিন্দু। এ থেকে বিতে গেছি, তাই এগুলো থেকে এগুলো বাদ দেওয়া হয়েছে। যদি আমি বি থেকে এতে যেতাম, তাহলে এগুলো থেকে এগুলো বাদ দিতাম, শেষ বিন্দু মাইনাস শুরুর বিন্দু। সেগুলো পারা যাবে, বিয়েটা পারা যাবে। আচ্ছা এখন আমরা ভেক্টর গুণন দেখব। ভেক্টরের যে গুণন মানে গুণগুলো আছে সেগুলো দেখব। ভেক্টরের গুণ, একটা এ ভেক্টর ধরলাম হচ্ছে 2y ক্যাপ 3j ক্যাপ। আমি যদি এটার সাথে একটা 2 গুণ করি, তাহলে এটা আসবে হচ্ছে 4i ক্যাপ 6j ক্যাপ। যদি আমি -2 গুণ করতাম, -2 যদি গুণ করতাম, তাহলে আসতে হচ্ছে -4i ক্যাপ -6j ক্যাপ। এখান থেকে আমি চাইলে মাইনাস কমন নিতে পারি, কমন নিয়ে লিখতে পারি এইটা। এটুকু কিন্তু কারো কোনো সমস্যা নেই, আমি জানি। এ ভেক্টর আর 2a ভেক্টরের দিক একেবারে সেম দিকে, কারণ এটা একইভাবে সবকিছু বাড়ছে আসলে। এবং এইটা ঠিক এর বিপরীত। তাহলে এইটা এটা যদি সেম দিকে হয়, এটা যদি ওর বিপরীত হয়, তাহলে এইটা ওর বিপরীতে। তাহলে বলা যায় যদি এরকম একটা ভেক্টরের গুণ হয়, এরকম যদি একটা ভেক্টরের গুণ হয়, এইখানে
যদি এম যদি পজিটিভ হয় তাহলে এই এ ভেক্টর আর এই এম এ ভেক্টর, মানে একটা ভেক্টরের সাথে তুমি যদি একটা নাম্বার এনে গুণ দিয়ে দাও, ও তো ভেক্টরই হয় ফাইনালি। তো যদি এম পজিটিভ হয় তাহলে এ ভেক্টর আর এই এম এ ভেক্টরের দিক সেম, যদি এম নেগেটিভ হয় তাহলে এ ভেক্টর আর এই এম এ ভেক্টরের দিক বিপরীত হবে। এটা ছিল ভেক্টরের একটা সিম্পল গুণ। এরপর হচ্ছে আমরা ডট গুণন ক্রস গুণন করবো, যেটা মূলত এই টপিকের মেইন থিং। ডট গুণন, একটা ভেক্টর গুণ করলেন, গুণ করে তুমি যদি স্কেলার রাশি গুণফল হিসাবে পাও তাহলে ও হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন। আর যদি তুমি ভেক্টর রাশি গুণফল হিসাবে পাও তাহলে সেটা হচ্ছে ভেক্টর গুণন বা হচ্ছে ক্রস গুণন। এই দুই ধরনের গুণ খুব ফেমাস। এটা হচ্ছে এবি ভেক্টরের গুণ, ডট গুণ। এখন এইটাকে আমরা এমনও লিখতে পারি, এমনও লিখতে পারি। দুইটাই ঠিক আছে, তাই না? দুইটাই ঠিক আছে। তো আমি এখানে একটু দুইটা ভেক্টর আঁকি, এ ভেক্টর আর হচ্ছে বি ভেক্টর, মাঝের কোণ হচ্ছে থিটা। ওকে, আমি যদি বি ভেক্টর একটা লম্ব উপাংশ এখানে আঁকি তাহলে এটা কি আসবে? বি কস থিটা আসবে। আমি যদি উল্টাই আঁকি, এখানে দিলাম বি আর এখানে দিলাম এ, তাহলে আমার এই বরাবর কি আসবে? কোন অবশ্যই থিটা, মানে অবশ্যই থিটা বলতে এখানে যেহেতু থিটা লিখছি এই জন্য আর কি থিটা দিলাম, তাহলে এ কস থিটা আসবে আর কি। তাহলে এখানে আসলে কি বলা যায়? একটা ভেক্টর, একটা ভেক্টর এবং ওই ভেক্টর বরাবর অপর ভেক্টরের লম্ব উপাংশ। আবার একটা ভেক্টর ওই ভেক্টর বরাবর অপর ভেক্টরের লম্ব উপাংশ। এটাই হচ্ছে ডট গুণন। এখন হচ্ছে আমরা ক্রস গুণনে যাব। ক্রস গুণন, এখানে সূত্র সাইন থিটা আসবে, এবং যেহেতু ক্রস গুণনের অ্যান্সারটা ভেক্টর রাশি আসে, যেহেতু অ্যান্সারটা ভেক্টর রাশি আসবে এই জন্য এখানে একটা ইটা ক্যাপ দেওয়া হলো। এইখানে এতটুকু হচ্ছে ওর মান আর ও হচ্ছে দিক, এতটুকু হচ্ছে মান আর ও হচ্ছে দিক। তাহলে আমি এখানে লিখতে পারি সাইন থিটা, এতটুকু লিখতে পারি। দেন এইখানেও ঠিক আগের বারের মতোই এটাও লেখা যায়, আবার এটাও লেখা যায়। আমি যদি একটু চিন্তা করি, এইখানে আমি একটা উপাংশ পাবো, সেটা হচ্ছে বি সাইন থিটা। এখানে যা পাইছি জাস্ট দেখে দেখে এটা বসে দিলে হয়ে যায়, এ সাইন থিটা। এখন এখানে আমি কি বলতে পারি দেখো তো, একটা ভেক্টর এবং ওই ভেক্টরের লম্ব দিক বরাবর অপর ভেক্টরের লম্ব বিক্ষেপ। আবার একটা ভেক্টর এবং ওই ভেক্টরের লম্ব দিক বরাবর অপর ভেক্টরের লম্ব বিক্ষেপ, একই জিনিস। তো এইভাবে আমরা মনে রাখতে পারি এই লম্ব বিক্ষেপটা অনেক জায়গায় লাগে আসলে, এই জন্য এটা মনে রাখতে হবে। আচ্ছা,
এটা তো বললাম, এটা নিয়ে তো কথা বলি না, এটা নিয়ে একটু পরে কথা বলি। তার আগে এখানে একটু আমরা দেখি, আমরা একটু আগে এটা তো শিখছি cos θ তো শিখছি আমরা। তো এখান থেকে আমি যদি a cos θ বের করি তাহলে আসবে হচ্ছে নিচে হইল b, আর যদি b cos θ বের করি তাহলে এরকম আসবে, এরকম আসবে। এখন এই a cos θ b cos θ জন্য কি ছিল, আমি যেটা মুছে ফেললাম, শিট, এখানে হচ্ছে লেখা যাবে b cos θ b sin θ, আর এখানে লেখা যাবে, একটু কনটেস্টেড হয়ে গেল এবার, রিয়েলি সরি, a cos θ a sin θ। আচ্ছা, এই যে a cos θ টা কোথায়, এই যে a cos θ এখানে, তো a cos θ কি, b বরাবর a লম্ব বিক্ষেপ, আবার দেখো b বরাবর বা b এর উপর a লম্ব বিক্ষেপ, সেম ভাবে b cos θ হচ্ছে এখানে a বরাবর বা a এর উপর b এর লম্ব বিক্ষেপ। এটা যেরকম বের করা যায় সেম প্রসেসে এই দুইটাও বের করা যায়। এই দুইটা কি, a sin θ হচ্ছে এখানে b এর লম্ব দিক বরাবর a লম্ব বিক্ষেপ, আর b sin θ হচ্ছে a এর লম্ব দিক বরাবর b এর লম্ব বিক্ষেপ। তো এই জিনিসপাতি এগুলো আসে, গতে আসে, এমসিকিউতে আসে, সো এই সূত্রগুলো মনে রাখতে হবে, এবং যদি মনে না থাকে অন্তত যেন বুঝে বের করতে পারো সেটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এবারও এটা মোছা ঠিক হয় না, যা, আমরা কি এটা লিখতে পারি? এটা বোধহয় আমরা লিখতে পারি, তাই না? কারণ এই ক্রস গুণন ইকুয়ালস টু ছিল এবি সাইন থিটা, সো এখান থেকে সাইন থিটাটা বের করলাম। সেম ভাবে আমরা কস থিটাও সেম ভাবে লিখতে পারবো। এই লেখাটা কিন্তু একটু কনফিউজিং, দুই সাইডে এ ডট বি হয়ে গেছে। আসলে কাহিনীটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, কাহিনীটা হচ্ছে হলো এইখানে এ আর বি ভেক্টরের ডট গুণন, এ ভেক্টর ডট গুণন বি ভেক্টর, আর এখানে হচ্ছে এ ভেক্টরের মান গুণ হচ্ছে বি ভেক্টরের মান। এখানে কিন্তু বার নাই, দেখতে হবে, মানে ভেক্টর সাইডটা নাই আসলে। আচ্ছা, আমি যদি এই দুইটাকে ভাগ করি, দুইটাকে যদি ভাগ করি কি আসবে, tan থিটা ইকুয়ালস টু, এই দুইটা জিনিস কাটাকাটি, এইটা আর হচ্ছে এইটা কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি হওয়ার পর থাকবে হইল সুন্দর একটা ফরম্যাট এখান থেকে আসছে। আমরা চাইলে এখান থেকে কিন্তু থিটা বের করতে পারবো। থিটা কিন্তু আমরা এখান থেকেও বের করতে পারবো, কজ ইনভার্স করে, সাইন ইনভার্স করে, আবার এখানে ট্যান ইনভার্স করেও বের করা যাবে। তো
এখানে কি আসলো ব্যাপারটা, ক্রস গুণনের মান নিচে হচ্ছে ডট গুণনের মান ইকুয়ালস টু tan থিটা, বা থিটা ইকুয়ালস টু tan ইনভার্স ক্রস গুণনের মান নিচে হচ্ছে ডট গুণনের মান। এভাবে করে হচ্ছে আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারবো। অনেক কিছুই নিয়ে কথা হইলো, ওই যে ইটা জিনিসটা আমরা হচ্ছে স্কিপ মেরে আসছিলাম, ইটার একটু দেখবো। ইটার জন্য দুইটা রুলস ফলো করা লাগে, হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুলস, আর একটা হচ্ছে ডান হাত স্ক্রু নিয়ম। তো দুইটা আসলে সেম জিনিসই, লাইক এ ক্রস বি বলছে, এ ক্রস বি যদি করি এদিকে যাচ্ছে সেম ভাবে, মানে আচ্ছা ওয়েট, ডান রাইট হ্যান্ড থাম্ব রুল, এই যে হচ্ছে রাইট হ্যান্ড, সবসময় প্রথম ভেক্টরের দিকে হচ্ছে রাইট হ্যান্ডটা রাখবো, দেন দ্বিতীয় ভেক্টরের দিকে মুষ্টি করব, এই থাম্বটা যেদিকে পয়েন্ট করতেছে সেটাই হচ্ছে ইটা আসলে। যদি আমি সেম এই ফিগারটার জন্য বি ক্রস এ না করে যদি সরি এ ক্রস বি না করে যদি বি ক্রস এ করতাম, তো বি এর দিকে হাত রাখবো, মিলতেছে, এবার তাহলে ঘুরে রাখতে হবে আসলে, এবার মিলছে, মানে ভিতর দিকে কাজ করতেছে। আগের বার ঠিক এদিক কাজ করছে, এবার ঠিক ভিতর দিকে কাজ করছে, মানে কি একেবারে বিপরীত আসলে। তার মানে বলা যায় এই যে এ ক্রস বি আর বি ক্রস এ এরা সেম না, মান সেম বাট দিক সেম না। কিন্তু এদিকে কিন্তু ডট গুণের ক্ষেত্রে সব ঝামেলা নাই, ডট গুণনের ক্ষেত্রে সব ঝামেলা নাই, এরকম ভাবে লিখে দেওয়া যায়। রিজন হচ্ছে ডট গুণন একটা স্কেলার রাশি অ্যান্সার দেয়, আর ক্রস গুণন হচ্ছে একটা ভেক্টর রাশি অ্যান্সার হিসেবে দেয়। তো এটাই হচ্ছে ওদের মেইন ঝামেলা। এটা এখনো দরকার নেই। আচ্ছা, আমাদের একটা জিনিস জানতে হবে যে আই ডট ইন্টু আই ডট কি হচ্ছে। দুইটাই একক ভেক্টর, একক ভেক্টর মান হচ্ছে 1, এবং এই দুইটার মধ্যে কোন হচ্ছে কোন নাই আসলে, কোন 0, কোন দুটো সেম জিনিস। তাহলে এখানে অ্যান্সারটা কি আসবে আসলে, 1 আসবে। সেম ভাবে যদি এখানে আমি জে দেই তাও 1 আসবে, কে দিলেও 1ই আসবে। নিশ্চয়ই তোমরা চিনছো জিনিসটা কোনটা আসলে, জিনিসটা ছিল ওই যে আই ডট ইকুয়ালস টু হচ্ছে 1, এটা ছিল আসলে। এটা সেম ভাবে যদি ওদের আবার ক্রস গুণন করি তাহলে কিন্তু অ্যান্সারটা 0 আসবে। কারণ কি, ক্রস গুণন তুমি যদি করো, ক্রস গুণন যদি দিতে চাও, তাহলে এইখানে কজের জায়গায় চলে আসে কিন্তু সাইন, সাইন 0 মান আবার 0, তখন ওভার অ্যান্সারটা 0 আসে। যদিও এখানে কিন্তু ইটা থাকবে একটা, 0ই তো চলে আসে, আর ইটা থাকলে কি না থাকলে কি। সো সেম জিনিসটা যদি ক্রস গুণন হয় তাহলে কিন্তু অ্যান্সারটা 0 হবে। আচ্ছা, যদি আমি এখানে জে দিই ডট গুণন, তাহলে কি হবে, তাহলে কিন্তু 0, কারণ জে আর কে মাঝে হচ্ছে 90 ডিগ্রি, কারণ জে হচ্ছে ওয়াই অক্ষকে রিপ্রেজেন্ট করে, কে হচ্ছে জেড অক্ষকে রিপ্রেজেন্ট করে। সেম ভাবে যদি আমি এখানে আই দিতাম সেম জিনিসই আসতো, আমি যদি কে আই রাখতাম সেম জিনিসই আসতো। তো এখান থেকে আমি একটা জিনিস জানতে পারলাম, অ্যান্সারটা হচ্ছে 0 থাকতেছে। এখন এই সেম জিনিস যদি ক্রস গুণন করতাম তাহলে কি হইতো, সেম জিনিস যদি ক্রস করতাম, এটা এখানে লিখবো না, এটা ওই সাইডে লিখবো।
এইটা আসতো হচ্ছে কে ক্যাপ। কিভাবে আসতো একটু দেখি। এই পর্যন্ত ঠিক আছে, আনসার কিন্তু 1 আসবে। দিকটা কোন দিকে? আচ্ছা, আই মানে হচ্ছে এক্স অক্ষ, জে মানে হচ্ছে ওয়াই অক্ষ। যদি আমি রাইট হ্যান্ড থাম্ব রুল অ্যাপ্লাই করি তাহলে এটা এইদিকে কাজ করতেছে, অর্থাৎ এইভাবে কাজ করতেছে ওদের সাথে 90 ডিগ্রি বরাবর। আমার এটা কি? এটাকে আসলে তো জেড অক্ষ। তো জেড অক্ষকে রিপ্রেজেন্ট করে হচ্ছে কে। সেম ভাবে আই জে কে এর জন্য আসবে হচ্ছে আই। আর এটার জন্য আসবে হচ্ছে জে। যদি ওদেরকে ঘুরাই দিই তাহলে ওদের সাথেও মাইনাস চলে আসবে, কেমনে? ওই যে রাইট হ্যান্ড থাম্বটা উল্টা দিকে কাজ করবে, এই জন্য আর কি। যদি ঘুরাই দিই তাহলে ওদের সাথে মাইনাস চলে আসবে। এটা কেমন হয়েছে? সাইক্লিক অর্ডার মেনটেন করে হয়েছে, সাইক্লিক অর্ডার। যদি এই অর্ডারটা মেনটেন করে আই জে কে কে আই জে কে কে আই, যদি এরকম হয় তাহলে ধনাত্মক, আর যদি উল্টো হয় তাহলে হচ্ছে সেম জিনিসই থাকে, জাস্ট ঋণাত্মক হয়ে যায়। এবং এই যে দেখাইলাম না, এটা প্রমাণ করে যে দেখাইলাম, এগুলো কিন্তু ক্ষয়ের ম্যাটেরিয়ালস অ্যাকচুয়ালি, ক্ষয়ে এগুলো লাগে। ভেক্টর এমন একটা চ্যাপ্টার, থিওরিটি একটু পড়লে আলাদা করে আর খ পড়া লাগে না, মোটামুটি এখান থেকে অ্যান্সার করে ফেলা যায় খ। আচ্ছা, যদি একটা ভেক্টর আমার এরকম থাকে, আরেকটা ভেক্টর যদি থাকে এইভাবে, কি দিব? দিয়ে দিই 2। আচ্ছা, এরকম যদি থাকে তাহলে এটার ডট গুণন হবে হচ্ছে, এটা ডট গুণন বের করা খুব সোজা। এখন বলতে হবে যে ডট গুণন তো আমরা সূত্র জানি, এবি কস থিটা। এখন কস থিটা যে বের করবো, এবি কস থিটা যে অ্যাপ্লাই করবো, থিটা আছে? থিটা নাই তো, জানি না থিটা। বরং এগুলো দিয়ে বলবে থিটা বাইর করো। তখন কেমনে বের করবা তুমি? এটা দিয়ে বের করবা। কিভাবে দেখো, ডট গুণনটাকে তাহলে বের করবা কিভাবে? 3 × 2 মানে হচ্ছে এই 3 আর এই 2 হচ্ছে এখানে গুণ হয়েছে, প্লাস জে এর কারা কারা আছে, মানে আই এর ছিল 3 আর 2, গুণ দিয়ে দিছি। জে এর হচ্ছে এখানে 5 আর এখানে হচ্ছে -2, 5 -2, এই 5 আর এই -2। আর কে এর জন্য আছে এখানে -2 আর এখানে হচ্ছে 3, -2 3। আচ্ছা, এদের হিসাব করলে তুমি এখানে 6, এখানে 10 আর এখানে হচ্ছে 6, অ্যান্সারটা মোটামুটি -10। মাইনাস আসুক, সমস্যা নেই, আসতে পারে। দেন তোমাকে যে বললাম যে এখান থেকে থিটা বের করতে বলবে, কেমনে বের করবে? এই যে তুমি জানো এই সূত্রটা, থিটা ইকুয়ালস টু তুমি লিখতে পারবা কজ ইনভার্স ওদের ডট গুণনের মান, নিচে হচ্ছে ওরা দুজনের মান। তাহলে এর মান বের করতে পারবা, বি এর মান বের করতে পারবা, ডট গুণনের মান পেয়ে গেছো। এইভাবে তুমি থিটা বের করতে পারবা। এটা একটা প্রসেস ডট গুণন অ্যাপ্লাইয়ের জন্য। এই সেম জিনিস ক্রস গুণনের জন্য আছে, তবে এরভাবে না। ক্রস গুণনটা একটু জটিল, একটু বড়। জটিল বলতে একটু বড়। নির্ণায়ক করছো একেবারে হুবহু নির্ণায়ক। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এখানে দেখতে হবে ফার্স্ট ভেক্টর কি আছে, এ আছে। আচ্ছা, আমরা কাজ করি, আমি এ বি না দিয়ে বি ক্রস এ দিয়ে দিই। এখানে বি ক্রস এ দিই। এখন ফার্স্ট ভেক্টর কে বি, তাহলে বিটাকে লিখবো 2, যেতে আছে হচ্ছে -2 আর এখানে আছে হচ্ছে 3। সেম ভাবে এবার হচ্ছে আমরা এতে যাব, আইতে আছে 3
যেতে আছে 5, কে তে আছে হচ্ছে -2। এরপর এটাকে হচ্ছে নির্ণায়ক অ্যাপ্লাই করব কিভাবে? আচ্ছা, আমি ধরে নিচ্ছি নির্ণায়ক সবাই পারি, তাই না? নির্ণায়ক পারি না সবাই? আচ্ছা, তারপর একটু দেখাই দিই। যেটা নিচ্ছি ও রো ওর কলাম বাদ বাকি যা থাকতেছে ওগুলো আমরা গুণ দিয়ে দিব, এবং গুণটা সবসময় আমরা এইভাবে দিব, এইভাবে একটা গুণ, দেন একটা মাইনাস, দেন গুণ, গুণ মাইনাস গুণ এমনি দিব সবসময়, তাহলে ইজি হবে আর কি। তাহলে -2 আর -2 গুণ করলে আসে হচ্ছে 4, -3 × 5 = 15, মাইনাস জে ক্যাপ, রো কলাম বাদ 2 আর -2 গুণ করলে -4, একটা মাইনাস আনলাম, 3 3 গুণ করলে হচ্ছে 9, একটা প্লাস দিব, মাইনাস দিব, দেন প্লাস দিব, প্লাস মাইনাস প্লাস, কোর্স এগুলো নির্ণয় হবে। আচ্ছা, কে এর জন্য তাহলে কি হবে? 5 দুগুণে 10 মাইনাস 3 দুগুণে 6, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। হোপফুলি বুঝা গেছে, না বুঝার কিছু নাই, আরেকবার একটু দেখি হয়েছে কিনা। 4 15 -4 -9 গেল 10 মাইনাস মাইনাসে প্লাস 6, তাহলে ওভারঅল কি আসতেছে? -11 আই ক্যাপ, এখানে হচ্ছে -13 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে -13 জে ক্যাপ, আর এখানে হচ্ছে 16 কে ক্যাপ। তো চাইলে কিন্তু এটা আমরা এখন মানও বের করতে পারবো, ভেক্টরের মান বের করা শিখছি না? -11 স্কয়ার 13 স্কয়ার 16 স্কয়ার, মানও বের করতে পারবো আসলে। ওকে, যদি কখনো ডট গুণনের মান 0 আসে, আবার কখনো ক্রস গুণনের মানও 0 আসতে পারে। যদি এরকম আসে তার মানে হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ ছিল 90 ডিগ্রি, আর এইটা যদি আসে তাহলে বুঝতে হবে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ ছিল 0 ডিগ্রি, মানে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে সমান্তরাল। শর্ত হচ্ছে এ আর বি ভেক্টরের মান এখানে 0 হইতে পারবে না, দুই ক্ষেত্রেই এ আর বি ভেক্টরের মান এরা নিজেরা 0 হইতে পারবে না। ডট গুণন করে 0 আসুক সেটা অন্য কথা, প্যারা নাই। যদি ডট গুণনের আনসার 0 আসে তাহলে হচ্ছে 90 ডিগ্রি, মানে অর্থাৎ ওরা পরস্পর লম্ব ছিল। আর যদি ক্রস গুণনের মান যদি 0 আসে, ক্রস গুণনের মান যদি 0 আসে তাহলে হচ্ছে ওরা পরস্পর সমান্তরাল ছিল। মাঝে মাঝে এরকম বের করতে বলে, বুঝে প্রমাণ করো ওরা সমান্তরাল না লম্ব নাকি। আবার মাঝে মাঝে একটা আননোন কিছুটা দিয়ে দিবে ভেক্টরের মধ্যে, বলবে যে আননোন জিনিসটা মান বের করো, যখন হচ্ছে ভেক্টর দুইটা পরস্পর লম্ব বা সমান্তরাল কিছু একটা বলবে, তখন এটা থ্রুতে করতে হবে। ম্যাথের মধ্যে আমরা দেখবো। আচ্ছা, এটা একটা সামান্তরিক, এটা একটা বাহু এবং এটা একটা বাহু। এই দুইটা বাহুকে আমরা এ আর বি ভেক্টর দিয়ে হচ্ছে প্রকাশ করলাম। যদি এরকম করি, একটা জিনিস মনে পড়ছে বলি নেই, প্রবলেম তোমরা জানো, বাট তারপর বলবো, একটু পরে বলবো। আচ্ছা, এ আর বি এটা একটা সামান্তরিক, তার দুইটা সন্নিহিত বাহু হচ্ছে এ আর বি ভেক্টর, এটা একটা সামান্তরিক, সন্নিহিত বাহু হচ্ছে এ আর বি ভেক্টর। তাহলে এই সামান্তরিকটার ক্ষেত্রফল হবে হচ্ছে এ আর এটার মান। আর যদি এ আর বি কোনো ত্রিভুজের বাহু হয়ে থাকে, এ সন্নিহিত বাহু হইতে হবে। হ্যাঁ, এই যে অর্থাৎ এই সন্নিহিত বাহু, এই জিনিসটা একটু আগে আমার মাথায় আসছে, আমি বলি নাই। আমরা যে ভেক্টরের যত সূত্র অ্যাপ্লাই করতেছি, একমাত্র যে যোগ বিয়োগ ত্রিভুজ বহুভুজ এগুলো বাদে বাকি সব ক্ষেত্রে কিন্তু ভেক্টরের পা এক জায়গায় থাকতে হবে।
পা পা বা মাথা মাথা এক জায়গায় থাকতে হবে। হ্যাঁ, এরকম থাকতে হবে সবসময়, অর্থাৎ সন্নিহিত ভাবে থাকতে হবে। কিন্তু যে ভেক্টরের যোগ বিয়োগ বহুভুজ ত্রিভুজ এই একে শুরুর দিকে যা যা ছিল ওইখানে আবার এইটা না, ওইখানে হচ্ছে একটার মাথার সাথে আরেকটা পা থাকবে। আচ্ছা, ধরো এখানে যদি 120 ডিগ্রি কোণ থাকে, আমি তোমাকে যদি বলি এটা পি, এটা কিউ, তাহলে এই কোণটা কত হবে? 120 বললে তো হবে না, কারণ কি এখানে মাথার সাথে পা লেগে রয়েছে, হবে না। এটা একটা ঠেলা দিব, ঠেলা দিয়ে এটাকে এখানে নিয়ে আসলাম পি। তাহলে এই যে যে কোণটা, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। সো এটা অ্যান্সার আসবে হচ্ছে 60 ডিগ্রি। এই জিনিসটি হচ্ছে এখানে মেনটেন করবে যে ত্রিভুজের যদি সন্নিহিত ভাবে ওরা নির্দেশ করে, তাহলে সেই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ আচ্ছা, এবং এই এবি যদি কোনো একটা সামান্তরিকের দুটা কর্ণকে নির্দেশ করে, দুটা কর্ণকে যদি নির্দেশ করে, তাহলে এই সামান্তরিকটার ক্ষেত্রফল হবে হচ্ছে এরকম, অর্থাৎ এই ক্রস গুণনের মান বের করে হাফ করে দেয়া। দুইটা সূত্র সেম বাট কন্ডিশন আলাদা। হোপফুলি বুঝা গেছে। এবিসি তিনটা ভেক্টর আছে, তিনটা ভেক্টরই আমার বোর্ডের উপরে একটা একই তলে আছে, তাহলে অবশ্যই এটার মানটা আসবে হচ্ছে 0। এখানে যে এ ক্রস বি দিতে হবে কোনো কথা নেই, এর মধ্যে যে কোনো দুইটা ক্রস গুণন করে অপরটার সাথে ডট গুণন করলে অ্যান্সারটা হচ্ছে 0। তার মানে দেখো তো, এতটুকু যদি আমি বলি এস আর যদি সি থাকে, তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? 90 ডিগ্রি ছিল। তার মানে দুইটার ক্রস গুণন করলাম, এটা একটা অ্যান্সার আসলো, এন্ড দেন এই সি এর সাথে ও কিন্তু আসলে 90 ডিগ্রি আছে, কথা সত্য। ওয়েল, তো মোটামুটি অলমোস্ট শেষ, ক্যালকুলাস পার্টটা বাকি আছে একটু। ক্যালকুলাসে এখানে হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনটা হয় হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এইভাবে থাকবে। তো ধরো যদি একটা সমীকরণ আমরা এখানে ভাঙার চেষ্টা করি, তাহলে এটা কি আসবে অ্যান্সারটা? যাকে ভাঙতে আসছি, কি এক্স কে ভাঙতে আসছি, এক্স এ যদি যায় পাই ফাইন, ভাঙলাম, সমস্যা নাই। এক্স বাদে যে আছে তাদেরকে ভাঙবো না, আর যেখানে যারা ভাঙতে আসছি তারে পাই নেই একেবারে, পুরো জিনিসটাকে 0 করে দিব। যদি ডিফারেন্সিয়েশনের আলোকে ধরি, যাকে ভাঙতে আসছি ও বাদে সবাই কনস্ট্যান্ট, চলক হিসাবে ধরবো না, কি মানে অনলি যাকে ভাঙতে আসছি ওই আমাদের চলক। তো এখানে যদি যাই, এক্স কে ভাঙবো, 2টা সামনে চলে আসবে, তাহলে 5 দুগুণা 10 হয়ে যাবে, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার। এখানেও 2টা সামনে চলে আসবে, এটা থাকবে হচ্ছে 2xy। এখানে 3টা সামনে চলে আসবে, এটা থাকবে হচ্ছে 3x স্কোয়ার। আর এখানে এক্স নাই, তাহলে এই জিনিসটা 0 হয়ে যাবে। এটি হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, যেটা আমাদের ভেক্টরে লাগে। এখন ভেক্টরে ক্যালকুলাস করার জন্য একজনকে চেনা লাগবে, সেটা হচ্ছে ন্যাবলা। ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড, কে ক্যাপ, জে ক্যাপ, আই ক্যাপ, প্লাস প্লাস, এটার নাম হচ্ছে ন্যাবলা। আচ্ছা,
একটা ভেক্টর ধরলাম হচ্ছে এ, ফাই দিই, এরকম একটা গুণ হইতে পারে, এরকম একটা গুণ হইতে পারে, এবং এরকম একটা গুণ হইতে পারে। এটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট বানান শিওর না আমি, যাই হোক। এটা হচ্ছে ডাইভারজেন্স, এটা হচ্ছে কার্ল। মনে রাখাটা সুন্দর নিয়ম আছে, ডাইভারজেন্স ডি ফর ডট, সি ফর ক্রস। আমরা যখন ভেক্টরের গুণন করছিলাম না, তখন কিন্তু এরকম একটা ফরম্যাট ছিল। যে ফার্স্ট হচ্ছে আমরা একটা ভেক্টরের সাথে একটা নরমাল স্কেলার জিনিসের গুণ দিছিলাম, তারপরে হচ্ছে আমরা দুইটা ভেক্টর ডট করছিলাম, দেন ক্রস করছিলাম, ডট করে কিন্তু স্কেলার অ্যান্সার পাইছিলাম। ঠিক সেম এখানেও আমরা অ্যান্সার হিসেবে ভেক্টর পাবো, এইখানে পাবো স্কেলার, এইখানেও পাবো ভেক্টর। এখানেও পাবো ভেক্টর। আচ্ছা, তো এই ডাইভারজেন্স কার্লের কিছু মানে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আচ্ছা, এখানে ভেক্টরের যেই এই ডাইভারজেন্স কার্লের যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা এখানে একটু দিয়ে দেওয়া হয়েছে, যদিও লেখাটা একটু অস্পষ্ট, আমি একটু বলতেছি, তুমি একটু শুনে বোঝার চেষ্টা করো। এইখানে হচ্ছে সব ডাইভারজেন্স, আর এই কয়টা হচ্ছে কার্ল। ডাইভারজেন্স অফ এ, ডাইভারজেন্স হয় জিরো হবে, বা জিরো না হলে হয় পজিটিভ হবে বা নেগেটিভ হবে। জিরো হওয়া মানে এটা একেবারে সমান্তরাল চলতেছে, একেবারে সমান্তরাল চলতেছে। সলিনয়েডাল বলে, চঙ্গাকৃতি বলে, সিলিন্ডারিক বলে। আর প্লাস অপসারী, অপসারী মানে হচ্ছে একটু চেপে যাচ্ছে, অভিসারী মানে হচ্ছে এরকম ছড়ায় যাচ্ছে। তো এখন একটা আতঙ্কে থাকি কখন যেন ভিডিও বন্ধ হয়ে যায়, আজকে বেশ কয়েকবার এরকম হয়েছে। 2 ঘন্টা একটা ভিডিও বাদ দিয়ে দেওয়া হয়েছে জাস্ট নয়েজের জন্য। পুরো মানে এরকম করে প্রায় আরেকটা এরকম গেছে, 1.5 ঘন্টা করার পরে দেখছি যে মানে রেকর্ড হয় নাই আসলে। ও আচ্ছা, তো এটা কি ছিল? আচ্ছা, এটা শেষ। আর কার্লের কথা যদি বলি, কার্লও সেম, হয় জিরো হবে নাহলে জিরো হবে না। জিরো হলে ও হচ্ছে অঘূর্ণনশীল, মানে হচ্ছে সংরক্ষণশীল। আর যদি জিরো না হয় তার মানে ঘূর্ণনশীল এবং অসংরক্ষণশীল। এখন জিরো না হলে কি হবে? হয় পজিটিভ হবে নাহলে হচ্ছে নেগেটিভ হবে, হয় পজিটিভ হবে বা হচ্ছে নেগেটিভ হবে। উপরটা পজিটিভ, এখানে পজিটিভ, হচ্ছে নেগেটিভ। লেখাগুলো বোঝা যাচ্ছে না, খুব অস্পষ্ট লেখা, লেখাটাও অস্পষ্ট, আবার প্রজেকশনটাও ভালো না আসলে, মানে খুব উইক প্রজেকশন এটা। আচ্ছা, যদি পজিটিভ থাকে সেটা হচ্ছে হবে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনটা, আর যদি মানে ঘূর্ণনের ডিরেকশনটা হবে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর যদি নেগেটিভ হয় তাহলে সেটা হবে হচ্ছে ক্লকওয়াইজ। তো এই হচ্ছে কার্লের কাহিনী। যখন কোনো ক্ষেত্র ঘুরতেছে নাকি ঘুরতেছে না এগুলো বললে বুঝবো যে এটা হচ্ছে কার্ল নিয়ে বলতেছে। আর যদি এটা মানে কি মানে একই বিন্দুতে মিলিত হচ্ছে নাকি বিন্দু থেকে ছড়ায় যাচ্ছে নাকি সমান্তরালভাবে চলতেছে এগুলো বললে হচ্ছে মানে ফ্লোটা নিয়ে যদি কিছু বলে তাহলে হচ্ছে তখন বুঝবে এটা হচ্ছে ডাইভারজেন্স। আচ্ছা, আমি এইখানে কি ঠিকঠাক বলছিলাম?
আমার কিন্তু এই অপসরী অভিসারী বারবার আমি গুলাই ফেলাই, মানে বলতে গেলে আমার হচ্ছে ইয়ে হয়ে যায়। এটা তো চন্দ্রাকৃতি, এটা হচ্ছে অভিসারী, এটা হচ্ছে অপসারী, ঠিক আছে? কি বলছি আমি কিন্তু মনে নাই আসলে ফার্স্ট টাইম কি বলছি। যাক, বললে তো বলছি, যা বলছি। এখানে হচ্ছে ডাইভারজেন্স মাইনাস হবে আর এখানে হচ্ছে ডাইভারজেন্স পজিটিভ হবে। আর যাই হোক, এবার হচ্ছে ভেক্টর উপাংশ নিয়ে একটু আমরা কথা বলবো। বাইরে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, ভেক্টর উপাংশের কিছু খ, এগুলা সব খতে আসে। আচ্ছা, আমরা যখন হাঁটি, পায়ে হাঁটাটা একটু আমরা দেখবো, এগুলো নিয়ে খতে কোশ্চেন আসে। যখন আমরা হাঁটি তখন কিন্তু আমরা এই যে মাটির উপরে তির্যক ভাবে একটা ফোর্স দেই, মাটি আমাকে একটা ব্যাক ফোর্স দেয়, এখানে যেই কোণ এখানেও সেই কোণ, এইটার দুটো উপাংশ, একটা এদিকে নিলাম একটা এদিকে নিলাম, আমার নেওয়া লাগবে না, মানে এদিকেই কাজ করবে আসলে উপাংশ। যদি এটা এফ হয়, এটা এফ প্রাইম হবে, এটা বেসিক্যালি এফই, মানে এফ এর সমানই। যেদিকে কোণ ওইদিকে কস থিটা, যেদিকে মানে অন্যদিকে হচ্ছে ওটা দেখে দেখে আমরা বসে দিব এফ সাইন থিটা। ওকে, সো 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 আমাদের তো ওজন আছে, এই ওজন আর এই এফ সাইন থিটা অমিট করে দেয় একজন আরেকজনকে, এবং এই এফ কস থিটার জন্য আমরা হচ্ছে সামনের দিকে এগোতে পারি। এটা হচ্ছে আমাদের পায়ে হাঁটার যে মেকানিজমটা সেটা। এরপর হচ্ছে নৌকার গুণ টানা, এটা বেশি ইম্পর্টেন্ট। এটা নৌকা এরকম আছে, পানির মধ্যে আছে, এটা হচ্ছে একটা পার, এটা হচ্ছে একটা পার, এটা একটা পার, নৌকার গুণ টানতেছে একটা মাঝি, নৌকার গুণ টানতেছে একটা মাঝি। এখন সে তো এদিকে একটা ফোর্স দিচ্ছে, তাই না? এদিকে ফোর্স দিচ্ছে, মোটামুটি তার ফোর্সটা এদিকে পড়তেছে, এখানে একটা কোণ আছে থিটা, তাহলে এদিকে আমরা একটা উপাংশ নিতে পারি, আর একটা উপাংশ নিব হচ্ছে আমরা এদিকে। এটা আমি একটু আলাদা করে এখানে আঁকি, এফ, এইখানে আমি কোনটা জানি, অ্যান্ড এদিকে। সো এইটাকে আমি বলতে পারি এফ কস থিটা, অ্যান্ড এইটাকে বলতে পারি এফ সাইন থিটা। এফ কস থিটার জন্য নৌকাটা সামনের দিকে আগাচ্ছে, এফ সাইন থিটার জন্য এটা পাড়ের দিকে পৌঁছাচ্ছে। নৌকার গুণটা না, এটার মেইন ওর মানে লক্ষ্যটা কি, নৌকাটাকে কিছুটা সামনে আগাবে এবং পাড়ের দিকেও নিয়ে যাবে। তো এফ কস থিটার জন্য নৌকা সামনের দিকে আগায় এবং এফ সাইন থিটার জন্য এটা পাড়ের দিকে যায়। এখন পায়ে হাঁটার ক্ষেত্রে তো এফ সাইন থিটা আর ডাব্লিউ অমিট করে ফেলছিল, এখানে কিন্তু সেটা হবে না, কারণ এটা তো পাড়ের দিকে কাজ করতেছে, ওজন তো নিচের দিকে। কথা হচ্ছে তাহলে এখানে কি কাহিনী হইতেছে? কাহিনী হচ্ছে নৌকা তো ডুবে যাওয়ার কথা, তাহলে ওজনের জন্য ডুববে না, কারণ হচ্ছে যে পানি বড়কে একটা ব্যাক ফোর্স দেয়, তো এই দুটো সমিত হয়ে যায়। তুমি কাহিনী ধরো উপর থেকে দেখতেছো, এটা সামনের দিকে যাচ্ছে, এটা পাড়ের দিকে যাচ্ছে, তো এটা হচ্ছে নৌকার গুণটা। এখন এখানে একটা কাহিনী আছে, এইখানে একটা কাহিনী আছে, আমরা বুঝলাম যে এফ কস থিটার জন্য সামনের দিকে আগায়, তাই তো? আচ্ছা, এফ কস থিটা যদি আমি বাড়াইতে চাই, মানে আমি যদি বেশি সামনের দিকে নিতে চাই, আর আমি একটু সামনের দিকে নিতে চাই, তাহলে আমার এফ কস থিটার মানটা বাড়াইতে হবে। এফ কস থিটার মান যদি আমি বাড়াইতে চাই, তাহলে মূলত আমার কস থিটার মানটা বাড়তে হবে। কস থিটার মান যদি আমি বাড়াইতে চাই, তাহলে মূলত থিটার মানটা কমাইতে হবে। এখন এটা কেমনে ঘটবে? তো এটা বোঝার জন্য আমি এখানে দুইটা কেস আঁকি, দুইটা কেস আঁকবো। একটা হচ্ছে এইটা আঁকলাম, আর একটা ধরো এটা আঁকলাম, দুইটা দুইটা দড়ি আঁকলাম, দুইটা দড়ি। এটা আরেকটু ভাবে দেই, ধরো এরকম দিলাম, একটা এইভাবে, আরেকটা এইভাবে। এইটা একটা কোণ এবং এইটা একটা কোণ। ওকে, কোন কোনটা বড় কোন কোনটা ছোট বুঝেই যাচ্ছে, আসলে এই কোনটা না অনেক ছোট, আঁকাটাও ধরো একটু ভুল হয়েছে,
মূলত এইভাবে যাচ্ছে, বা আরো ছোট হওয়ার কথা। তো এই কোণটা ডেফিনেটলি ছোট। এখন এই ক্ষেত্রে দড়িটা বড় না, এই ক্ষেত্রে দড়িটা ছোট না। দড়ি যত বড় হবে তত আমার থিটা ছোট হবে, তত কস থিটা বাড়বে, তত এফ কস থিটা বাড়বে, তত আমার এভাবে নিয়ে যাওয়াটা সুবিধা হবে। এই জন্য একটা কোশ্চেন থাকে যে নৌকার গুণ টানার সাথে দড়ির দৈর্ঘ্যের সম্পর্ক ব্যাখ্যা করো, বা দড়ির দৈর্ঘ্যের উপর যে নৌকার গুণ টানা নির্ভর করে এটা ব্যাখ্যা করতে বলে ক্ষতে। এইভাবেই এটা ব্যাখ্যা করতে হবে। পরের টপিকটা হচ্ছে লন রোলার, এটা আরো ইম্পর্টেন্ট। তো তুমি ধরো একদম সাইড থেকে দেখতেছো লন রোলার, সাইড থেকে দেখতেছো লন রোলার, সাইড থেকে দেখতেছো। এখন এটা একটা ঠেলতেছে। আমরা দুইটা কেস দেখবো, ঠেলা এবং টানা। ঠেলা এবং টানা, এখানে হচ্ছে দেখতেছি ঠেলা, এখানে দেখবো হচ্ছে টানা। যদি এটা এখানে দেওয়া আছে তারপর আমি এখানে দেখাচ্ছি। ঠেলতেছে, ঠেলতেছে, তাহলে এইদিকে একটা ফোর্স কাজ করতেছে, এটা তোমার মাটি। এই কোণটা আমি জানি, জানি এফ। এদিকে একটা উপাংশ কাজ করতেছে, এদিকেও একটা উপাংশ কাজ করতেছে, ডেফিনেটলি এটা হচ্ছে হবে এফ কস থিটা, তাহলে এইটা হবে হচ্ছে এফ সাইন থিটা। লন রোলার একটা ওজন আছে না, ওজন তো আছে, এটা হচ্ছে ডাব্লিউ। তাহলে এই দুইটা মিলে আমার এখানটা লব্ধি কাজ হবে না, সেটা কি হবে এফ সাইন থিটা প্লাস ডাব্লিউ। এটা হচ্ছে আপাত ওজন, মানে ওজন এটা না, কিন্তু মনে হচ্ছে যেন এটা ঠেলার সময় এটা মনে হবে। আর টানার ক্ষেত্রে কি কাহিনী করতেছে, এটা একটু নিচে রাখি, এদিকে টানতেছে, আমি এই কোণটা জানি, তাহলে এদিকে আর একটা উপাংশ কাজ করতেছে। এটা যদি এফ হয় তাহলে এটা হবে এফ কস থিটা, অ্যান্ড এটা হবে হচ্ছে এফ সাইন থিটা। অ্যান্ড এটার একটা ওজন আছে হচ্ছে ডাব্লু, অ্যান্ড অবশ্যই এখানে ডাব্লুটা বড়, কারণ কি লনুলার তো আর উড়ে যেতেছে না, তার মানে অবশ্যই ডাব্লুটা বড় হবে। এখানে লব্ধিটা কি হবে, ডাব্লু মাইনাস এফ সাইন থিটা, কারণ হচ্ছে যে ফাইনালি যেহেতুটাও নিচের দিকে আছে, মাটি কামড়াই আছে, মানে অবশ্যই ডাব্লু বড়, ডাব্লু থেকে আমরা এফ সাইন থিটা বাদ দিলাম। এখন এখানে আপাত ওজন হচ্ছে এটা, এখানে যেমন এটা ছিল এখানে হচ্ছে এটা। এক জায়গায় ডাব্লুর সাথে এফ সাইন থিটা প্লাস হচ্ছে, আর এক জায়গায় মাইনাস হচ্ছে, ডেফিনেটলি এই জায়গায় আপাত ওজনটা কম। অ্যান্ড এই জন্য যেহেতু এখানে আপাত ওজনটা কম মনে হয়, এই জন্য টানা সোজা, ঠেলার চেয়ে টানা সোজা। এখন আমি চাচ্ছি রাস্তা পিচ ঢালাই করব, তারপর বা ক্রিকেট খেলার পিচ বানাবো, এসব ক্ষেত্রে তো আমার ফোর্সটা বেশি দিতে হবে। তার তখন কি আমার অল্প আপাত ওজন লাগবে নাকি বেশি আপাত ওজন লাগবে? ডেফিনেটলি বেশি আপাত ওজন লাগবে, কারণ যদি আমি কোনো কিছু একটা ঢালাই করতে চাই, মানে করতে চাই, মানে ফোর্স ক্রিয়েট করতে চাই আর কি, বেশি ফোর্স লাগবে আমার। তো তখন আমাকে এই খেলার দিকে যাইতে হবে, অর্থাৎ প্রশ্ন বুঝে অ্যান্সার করতে হবে যে কি চাইছে তারা আসলে। যদি বলে কোনটা সোজা তাহলে টানা বলবো, এইভাবে বলবো। আর যদি বলে কোনটা মানে আমার রাস্তার পিচের কাজে লাগবে, তখন হচ্ছে ঠেলা, এই লজিকটা দিব। দুই ক্ষেত্রেই দুইটাই আঁকতে হবে। আচ্ছা, এর পরের টপিক হচ্ছে পাখির উড্ডয়ন। এটা ইম্পর্টেন্ট টপিকটা। এখানে পাখি আছে, দুইটা পাখা আছে, ও দুই সাইডে বাড়ি মারতেছে এন্ড ও আগায় যাচ্ছে। যদি এরকম থাকে, এরকম যদি থাকে, এদিকে F1 কাজ করতেছে, এদিকে F2 কাজ করতেছে, পাখি পাখা দিয়ে বাড়ি মারতেছে বাতাসে, আর বাতাসে ওর একটা ব্যাক ফোর্স দিতেছে, এই হচ্ছে কাহিনী। আর দুইটা যদি সেম হয় তাহলে একেবারে মাঝখান দিয়ে হচ্ছে এটা লব্ধিটা কাজ করবে। যদি ও বিষয় তো একটু এদিক দিয়ে লব্ধি কাজ করবে, যদি ও বিষয় তো একটু এদিক দিয়ে লব্ধি কাজ করবে। তো যদি ও সোজা যায় তাহলে দুই সাইডে সমানভাবে হচ্ছে বাড়ি মারে, যদি যেদিকে যেতে চাই সেই পাখা দিয়ে হচ্ছে বেশি জায়গায় বাড়ি মারে তুলনামূলক ভাবে। এই হচ্ছে পাখি উড্ডয়ন। আচ্ছা, লাস্ট একটা জিনিস আছে এখানে, সাধারণত সব তরুণেরই প্রবল হবে টক দুই প্রিয়, এটা একটা জাস্ট ছন্দ, আমাদের মাঝে মাঝে এমসিকিউতে আসে যে কোনটা ভেক্টর রাশি। তো এমসিকিউতে আসে যে কোনটা ভেক্টর আসে, হাওয়াই ওটা যায় দেখতাম ভিডিও হয় নাই,
মজা হইতো। আচ্ছা, তো এই কটা জিনিসই থাকে, সান্দ্র বল, সরণ বল, তরুণীর এখানে ত্বরণ, প্রাবল্য, ভরবেগ, বেগ, টর্ক, চৌম্বক দৈর্ঘ্য, পৃষ্ঠ টান, ওজন, এই কয়টা জিনিসই থাকে যে আমাদের ভেক্টর রাশি, এর বাদ বাকি যা যা আছে স্কেলার রাশি হয়ে যায়। তো অপশনে যখন দিবে আমরা দেখবো যে এর মধ্যে কিছু আছে কিনা, ওটা দাগে দিয়ে আসবো। এই টাইপের কোশ্চেন আবার একটু বুঝতে হবে যে কি বলছে, কোনটা ভেক্টর রাশি না নাকি কোনটা ভেক্টর রাশি, দেখে শুনে আনসার যেন দিই আমরা, কারণ একটা ভুল দাগায় ফেললে ওটা ঠিক করার কোনো ওয়ে থাকে না। ওকে, ঠিক আছে। সো ভেক্টরের থিওরি মোটামুটি আমাদের সিকিউ অ্যান্সার করার জন্য যতটুকু থিওরি প্রয়োজন সেটা কারণে বলার চেষ্টা করা হয়েছে। দেন ম্যাথে দেখি আরো কতটুকু কি কভার করা যায়। ম্যাথ করতে গেলে নতুন কোনো তো থিওরি আসবে না, তবে ভেক্টরের ম্যাথ অনেক, ভেক্টরে অনেক ম্যাথ, অনেক প্রচুর ম্যাথ করতে হবে ভেক্টরে। দেখা যাক, লেটস সি হোয়াট হ্যাপেন্স। ওকে, থ্যাংক ইউ সো মাচ।